পৃষ্ঠা ১০৪ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। পৃষ্ঠা ১০৬ সাদা। পৃষ্ঠা ১০৫ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। পৃষ্ঠা ১০৬ সাদা। পৃষ্ঠা ১০৭ আধুনিক বাংলা সাহিত্যের ধারা, ঊনবিংশ শতাব্দীর সামাজিক, ধর্মীয় ও শিক্ষা সংস্কার আন্দোলন। বাঁদিকে একটি ছবি রয়েছে, যেতে দোয়াত রয়েছে, তার মধ্যে কালি এবং পাশে কলম, পুরনো দিনের নিব দেয়া কলম, নিচে লেখা এক ঝলকে। নবজাগরণের কাল, ব্যক্তিত্ব: রামমোহন রায় ১৭৭২ থেকে ১৮৩৩, হেনরি লুই ভিভিয়ান ডেরোজিও ১৮০৯ থেকে ১৮৩১, দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮১৭ থেকে ১৯০৫, শিবনাথ শাস্ত্রী ১৮৪৭ থেকে ১৯১৯, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ থেকে ১৮৯১, স্বামী বিবেকানন্দ ১৮৬৩ থেকে ১৯০২। আন্দোলন: সতীদাহ রদ, গঙ্গা বক্ষে সন্তান বিসর্জন রদ, বহু বিবাহ রদ, বাল্য বিবাহ রদ, ইয়ং বেঙ্গল, নারী শিক্ষা প্রচলন, বিধবা বিবাহ প্রচলন। প্রতিষ্ঠান: আত্মীয় সভা ১৮১৫, স্কুল বুক সোসাইটি ১৮১৭, একাডেমিক অ্যাসোসিয়েশন ১৮২৮, রামকৃষ্ণ মঠ মিশন ১৮৯৭। পৃষ্ঠা ১০৮ নবজাগরণের কাল, স্কুল কলেজ: সংস্কৃত কলেজ ১৮২৪, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন ১৮৩০, মেডিকেল কলেজ ১৮৩৫, হিন্দু কলেজ ১৮১৭, প্রেসিডেন্সি ১৮৫৫, কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭, বিদ্যাসাগর কলেজ ১৮৭২, হিন্দু মহিলা বিদ্যালয় ১৮৭৩, বঙ্গ মহিলা বিদ্যালয় ১৮৭৬, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ১৮৭৬, বেথুন কলেজ ১৮৭৯, রিপন কলেজ ১৮৮৪, ক্যালকাটা সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ ১৮৫৬। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ ১, প্রশ্নমান ২। প্রশ্ন ১, নবজাগরণের কাল হিসেবে কোন সময়কালকে চিহ্নিত করা হয়? উত্তর: ১৯ শতকে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির অভিঘাতের ফলে বাঙালির চেতনা জগতে এবং কর্মকাণ্ডে যে পরিবর্তন আসে, সেই সময়কালকেই নবজাগরণের সূচনাকাল বলা হয়ে থাকে। আর মোটামুটি রামমোহন রায়ের সময় ১৭৭৫ থেকে ১৮৩৩ খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথের মৃত্যু ১৯৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে নবজাগরণের সময় হিসেবে চিহ্নিত করা হয়। প্রশ্ন ২, নবজাগরণের প্রভাবে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণা এবং নারী শিক্ষার জন্য তৈরি হওয়া দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও তাদের প্রতিষ্ঠাকাল উল্লেখ করো। উত্তর: নবজাগরণের প্রভাবে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে তৈরি হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ১৮৭৬। প্যারা: নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান বেথুন কলেজ ১৮৭৯। প্রশ্ন ৩, হিন্দু কলেজের বর্তমান নাম কি? এর প্রতিষ্ঠাকাল লেখো। উত্তর: হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ১৮৫৫ খ্রিস্টাব্দে এর নাম হয় প্রেসিডেন্সি কলেজ এবং ২০১০ খ্রিস্টাব্দে একে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়। প্যারা: হিন্দু কলেজের প্রতিষ্ঠাকাল ১৮১৭ খ্রিস্টাব্দ। প্রশ্ন ৪,
বর্তমান স্কটিশ চার্চ কলেজের পূর্বতন নাম কি ছিল? কবে এই কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর: বর্তমান স্কটিশ চার্চ কলেজের পূর্বতন নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ। অয়জফলা আকার দন্তের শয়কার ময় বয় লয় হস্যই বর্গীয় জ, অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। প্যারা: এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। প্রশ্ন 5, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এর বর্তমান নাম কি? উত্তর: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। প্যারা: এর বর্তমান নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রশ্ন 6, ক্যালকাটা সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এর বর্তমান নাম কি? উত্তর: ক্যালকাটা সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। প্যারা: 1921 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়ে রাখা হয় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। এর বর্তমান নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রশ্ন 7, নবজাগরণের প্রভাবে 19 শতকে যে সমস্ত সামাজিক প্রথার রদ করা সম্ভব হয়েছিল তা উল্লেখ করো। উত্তর: নবজাগরণের চেতনায় আলোকদীপ্ত বাঙালি মনীষীরা ঔপনিবেশিক শাসকদের সহযোগিতায় এবং উপনিষদের মূল সূত্রগুলিকে অবলম্বন করে বিভিন্ন অন্ধ সংস্কারের বিরুদ্ধে লড়াই করেন। পৃষ্ঠা 109। তার ফলে সতীদাহ, নদীবক্ষে সন্তান বিসর্জন, বহু বিবাহ, বাল্যবিবাহ ইত্যাদি রদ করা সম্ভব হয়। জাতপাত, বর্ণভেদ, অস্পৃশ্যতা ইত্যাদির বিরুদ্ধেও মানুষ সরব হয়। প্রশ্ন 8, ডিরোজিও কে ছিলেন? তার দুজন অনুগামী বন্ধু শিষ্যের নাম লেখো। উত্তর: ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক এবং ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা। প্যারা: ডিরোজিওর অনুগামী বন্ধু শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং রামগোপাল ঘোষ। প্রশ্ন 9, ডিরোজিও প্রতিষ্ঠিত আন্দোলনটির নাম কি? এর লক্ষ্য কি ছিল? উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও প্রতিষ্ঠিত আন্দোলনটির নাম ছিল ইয়ং বেঙ্গল আন্দোলন। প্যারা: এই আন্দোলনের লক্ষ্য ছিল সমাজে যুক্তিবাদের বিস্তার এবং অন্ধ ধর্মীয় আচার ও সংস্কারের বিরোধিতা। প্রশ্ন 10, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? এর লক্ষ্য কি ছিল? উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। প্যারা: এই প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল বিভিন্ন সামাজিক, নৈতিক এবং ধর্মীয় বিষয় নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা করা। প্রশ্ন 11, পার্থেনন পয়াকার থয়রেফ একার দন্তের ন উদ্ধৃতির মধ্যে পার্থেনন পত্রিকা কারা প্রকাশ করেছিলেন? এই পত্রিকায় তাঁরা কি ঘোষণা করেছিলেন? উত্তর: পার্থেনন পত্রিকা হিন্দু কলেজের ছাত্ররা প্রকাশ করেছিলেন। প্যারা: এই পত্রিকায় তাঁরা ঘোষণা করেছিলেন যে জন্মসূত্রে হিন্দু হলেও শিক্ষায় ও আচার আচরণে তারা ইউরোপীয় মনোভাবের অনুসারী। প্রশ্ন 12, মধ্যযুগে ব্রাহ্মধর্ম আন্দোলনের দুজন নেতার নাম লেখো। তারা কিভাবে ধর্মের অন্ধত্ব ও গোঁড়ামি থেকে মুক্তি ঘটিয়েছিলেন লেখো। উত্তর: মধ্যযুগে ব্রাহ্মধর্ম আন্দোলনের দুজন উল্লেখযোগ্য নেতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন। প্যারা: তাঁরা প্রাচীন বৈদান্তিক এবং ঔপনিষদিক ধর্মের ঔপদন্তের নৈরস্যই মধ্যাহ্নস্য দয়হস্যই ক ঔপনিষদিক ধর্মের নতুন মূল্যায়নের মাধ্যমে মধ্যযুগীয় ধর্মান্ধতা ও গোঁড়ামি থেকে মুক্তি ঘটিয়েছিলেন। প্রশ্ন 13,
19 শতকের বাংলা সাহিত্যের বৈপ্লবিক ঘটনা বলতে গেলে দুটি বিষয়ের উল্লেখ করতে হয়। প্রথমত ছাপাখানার প্রতিষ্ঠা, দ্বিতীয়ত সাহিত্যের বাহন হিসেবে বাংলা গদ্যের আত্মপ্রকাশ। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2, প্রশ্নমান 3। প্রশ্ন 1, পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির অভিঘাত বাঙালি জীবনে কি প্রভাব বিস্তার করেছিল লেখো। উত্তর, 19 শতকে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির যে অভিঘাত বাংলাদেশে এসেছিল তা উচ্চশিক্ষিত মানুষের মধ্যেই আপাতভাবে সীমাবদ্ধ ছিল, কিন্তু সেই শহুরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে নবচেতনার যে জাগরণ ঘটে তা শেষ পর্যন্ত আপামর বাঙালি জীবনকে প্রভাবিত করে। বাঙালি দীর্ঘদিনের প্রচলিত প্রথার প্রতি প্রশ্ন করতে যেমন সাহসী হয়, তেমনি দীর্ঘকালের সামাজিক মূল্যবোধগুলিও নতুন করে বিচার বিবেচনার বিষয় হয়ে ওঠে। এক কথায় গতানুগতিকতা থেকে মুক্ত হয়ে বাঙালি আত্মসচেতন হয় এবং যুক্তিনিষ্ঠ দৃষ্টিভঙ্গির প্রতিষ্ঠা করতে বাঙালি সমাজের একাংশ তৎপর হয়ে ওঠে। প্রশ্ন 2, নবজাগরণের প্রভাবে শিক্ষা প্রসারে বাংলার শিক্ষা জগতে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেগুলি উল্লেখ করো। উত্তর, নবজাগরণের প্রভাবে শিক্ষা জগতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়। প্রধানত নারী শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়। বিজ্ঞান নির্ভর উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান তৈরি হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য সংস্কৃত কলেজ 1824, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন 1830, মেডিকেল কলেজ 1835, মতিলাল শীল ফ্রি স্কুল অ্যান্ড কলেজ 1842, প্রেসিডেন্সি কলেজ 1855, ক্যালকাটা সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর 1856, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857, বিদ্যাসাগর কলেজ 1872, হিন্দু মহিলা বিদ্যালয় 1873, অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স 1876, বেথুন কলেজ 1879, রিপন কলেজ 1884, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন 1906, বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আশুতোষ কলেজ 1916 ইত্যাদি। 3, নবজাগরণের প্রভাবে সমাজের যে বৌদ্ধিক জাগরণ ঘটেছিল তার লক্ষণ কি কি ছিল। উত্তর, নবজাগরণের প্রভাবে মানুষের মধ্যে যে বৌদ্ধিক জাগরণ বা চেতনাগত পরিবর্তন ঘটে তার প্রভাব সমাজের নানা ক্ষেত্রে পড়েছিল। প্রথমত, অন্ধবিশ্বাস ও সংস্কারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ায়, যে কারণে সতীদাহ, নদীবক্ষে সন্তান বিসর্জন, বহুবিবাহের মতো ঘৃণ্য প্রথা চিরকালের মতো রদ হয়ে যায়। দ্বিতীয়ত, পাশ্চাত্য শিক্ষার প্রসার শুরু হয় এবং উচ্চশিক্ষা, বিজ্ঞান চেতনা ও নারী শিক্ষার প্রসারে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়, যার মধ্যে উল্লেখযোগ্য প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বেথুন কলেজ, মেডিকেল কলেজ ইত্যাদি। ধর্ম, জাতপাত, সমাজে নারীর অবস্থান বিষয়ে নানা প্রশ্ন তৈরি হয়। নতুন চেতনায় সমৃদ্ধ মানুষেরা সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে থাকে যা নারী অধিকারের প্রতিষ্ঠা করে এবং সমাজের অভিমুখ বদলে দেয়। পৃষ্ঠা 110, বর্ণনাধর্মী প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1, 19 শতকের নবজাগরণের ক্ষেত্রে ডিরোজিওর ভূমিকা আলোচনা করো। উত্তর, 19 শতকের নবজাগরণের কালে সমাজে যে যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্কতা প্রকাশ পাচ্ছিল, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষিত হচ্ছিল, তার পথপ্রদর্শক ছিলেন হিন্দু কলেজের শিক্ষক লুই হেনরি ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও সূচনা করেছিলেন
ডিরোজিও সূচনা করেছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলন, যার লক্ষ্য ছিল ভারতীয় যুবকদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা, যুক্তিবাদ এবং আধুনিকতা প্রচার করা। ইয়ং বেঙ্গলের আদর্শে বিশ্বাসীরা জাতিগত বৈষম্য, লিঙ্গ বৈষম্য, বাল্যবিবাহ এবং সতীদাহ প্রথার মতো সামাজিক প্রথাকে চ্যালেঞ্জ করেছিল। ডিরোজিয়ানরা বিশ্বাস করত স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শে। ডিরোজিওর প্রতিষ্ঠিত একাডেমিক অ্যাসোসিয়েশন 1828 খ্রিস্টাব্দ বিভিন্ন সামাজিক, নৈতিক এবং ধর্মীয় বিষয় নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা সভা হিসেবে স্মরণীয় হয়ে আছে। প্রগতিশীলতার প্রচারে হিন্দু কলেজের ছাত্ররা 1830 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিল পার্থেনন পত্রিকা। ডিরোজিওর প্রভাবেই ছাত্রদের মধ্যে প্রচলিত রীতিনীতির প্রতি অনাস্থা, দেবদেবীদের প্রতি অশ্রদ্ধা, ব্রাহ্মণ পুরোহিতদের প্রতি অভক্তি এবং খাদ্যাভ্যাসে মুক্তচিন্তা ও বিদেশীয় চালচলনের অনুসরণের প্রবৃত্তি গড়ে ওঠে। প্রশ্ন 2। 19 শতকের ধর্মীয় ও সামাজিক আন্দোলনের পটভূমিকায় ব্রাহ্ম সমাজের অবদানের কথা আলোচনা করো। উত্তর: ব্রাহ্ম আন্দোলনের নেতারা প্রাচীন বৈদান্তিক এবং ঔপনিষদিক ধর্মের নতুন মূল্যায়ন করেন। মধ্যযুগীয় ধর্মান্ধতা এবং গোঁড়ামি থেকে মুক্ত এক নতুন ভাবধারা জন্ম দিয়েছিলেন তাঁরা। তাঁদের একেশ্বরবাদ নতুন ধর্মভাবনার প্রতিষ্ঠা করে। প্রাচীন আচার সর্বস্ব ধর্ম ব্যবস্থার রক্ষণশীল আবহে এই একেশ্বরবাদ সমাজকে আলোড়িত করে। পরবর্তীকালে বহু ব্রাহ্ম আন্দোলনের নেতাকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে দেখা যায়। প্রশ্ন 3। সাহিত্যে নবজাগরণের প্রভাব কাদের মাধ্যমে সৃষ্টি হয়েছিল তা আলোচনা করো। উত্তর: 1857 মহাবিদ্রোহের পরবর্তীকালে সাহিত্যেও নবজাগরণের প্রভাব দেখা যায়। রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম ভিত্তি রচয়িতা হিসেবে অবশ্যই উল্লেখযোগ্য। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের মতো কথা সাহিত্যিকের লেখায় মোহাম্মদ শাহিদুল্লাহ, অক্ষয় কুমার দত্তের মতো প্রাবন্ধিকের রচনায় আধুনিকতার রূপ ফুটে উঠল। কবিতার নানা ধরনের প্রবর্তনা, নাটকের নানা পরীক্ষা নিরীক্ষা, প্রবন্ধের নানা সমাজ ও সমস্যার দিকে আলোকপাত ইত্যাদির মধ্য দিয়ে আধুনিকতার নতুন দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটতে থাকে। এক্ষেত্রে নবজাগরণের প্রভাবকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। পৃষ্ঠা 111। আধুনিক বাংলা সাহিত্যের ধারা বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ। এক ঝলকে এখানে একটি টেবিল দেওয়া আছে, 3টি কলাম আছে লম্বালম্বিভাবে। পত্রিকা, প্রতিষ্ঠাতার সম্পাদক, প্রথম প্রকাশ। আমি আড়াআড়িভাবে টেবিলটি পড়ব। পত্রিকা দিগদর্শন, প্রতিষ্ঠাতা সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান, ময়াকার তালবুস শয়রেফ, ময়জফল আকার দন্তের ন। 1818 খ্রিস্টাব্দ। সমাচার দর্পণ জন ক্লার্ক মার্শম্যান, 1818 খ্রিস্টাব্দ। বাঙ্গাল গেজেটি হরচন্দ্র রায় এবং গঙ্গাকিশোর ভট্টাচার্য, 1818 খ্রিস্টাব্দ। সংবাদ কৌমুদী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, 1821 খ্রিস্টাব্দ। ব্রাহ্মণ সেবধি দন্তে শয়াকার ব দয় দীর্ঘই, রামমোহন রায়, 1821 খ্রিস্টাব্দ। সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, 1822 খ্রিস্টাব্দ। বঙ্গদূত নীলরত্ন হালদার, 1829 খ্রিস্টাব্দ। সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্ত, 1831 খ্রিস্টাব্দ। জ্ঞানান্বেষণ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, 1831 খ্রিস্টাব্দ। জ্ঞানোদয় রামচন্দ্র মিত্র, 1831 খ্রিস্টাব্দ। বিজ্ঞান সেবধি উইলসন, 1832 খ্রিস্টাব্দ। সংবাদ পূর্ণচন্দ্রোদয়
হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1835 খ্রিস্টাব্দ। তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত 1843 খ্রিস্টাব্দ। বিবিধার্থ সংগ্রহ রাজেন্দ্রলাল মিত্র 1851 খ্রিস্টাব্দ। সোমপ্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 খ্রিস্টাব্দ। বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 খ্রিস্টাব্দ। ভারতী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর 1877 খ্রিস্টাব্দ। সাধনা সুধীন্দ্রনাথ ঠাকুর 1891 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা 112, টেবিলটি চলছে। প্রবাসী রামানন্দ চট্টোপাধ্যায় 1901 খ্রিস্টাব্দ। ভারতবর্ষ দ্বিজেন্দ্রলাল রায় 1913 খ্রিস্টাব্দ। নারায়ণ চিত্তরঞ্জন দাস 1914 খ্রিস্টাব্দ। সবুজপত্র প্রমথ চৌধুরী 1914 খ্রিস্টাব্দ। কল্লোল গোকুলচন্দ্র নাগ এবং দীনেশ রঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দ। শনিবারের চিঠি সজনীকান্ত দাস 1924 খ্রিস্টাব্দ। পরিচয় সুধীন্দ্রনাথ দত্ত 1931 খ্রিস্টাব্দ। কালী কলম প্রেমেন্দ্র মিত্র এবং শৈলজানন্দ মুখোপাধ্যায় 1926 খ্রিস্টাব্দ। প্রগতি বুদ্ধদেব বসু এবং অজিত দত্ত 1927 খ্রিস্টাব্দ। কবিতা বুদ্ধদেব বসু এবং প্রেমেন্দ্র মিত্র 1935 খ্রিস্টাব্দ। দেশ সত্যেন্দ্রনাথ মজুমদার 1933 খ্রিস্টাব্দ। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1, প্রশ্নমান 2। প্রশ্ন 1, বাংলাদেশে কোন সাময়িকপত্র প্রকাশের মাধ্যমে সাময়িকপত্রের সূচনা হয়েছিল? পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? উত্তর, 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে দিগদর্শন মাসিক পত্রিকাটি প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশে সাময়িকপত্রের সূচনা হয়েছিল। প্যারা, শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। প্রশ্ন 2, বেঙ্গল গেজেট পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কী? কাদের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয়? উত্তর, বেঙ্গল গেজেট পত্রিকাটির ঐতিহাসিক গুরুত্ব ছিল পত্রিকাটি বাংলা ভাষায় সাংবাদিকতার ক্ষেত্রে বাঙালিদের প্রথম উদ্যোগ। প্যারা, হরচন্দ্র রায় এবং গঙ্গাকিশোর সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দের 14 মে প্রথম বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশিত হয়। প্রশ্ন 3, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটি কী ধরনের পত্রিকা ছিল? উত্তর, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন J.C. মার্শম্যান। প্যারা, 1818 খ্রিস্টাব্দের 23 মে প্রথম প্রকাশিত এই সাপ্তাহিক পত্রিকাটি ছিল খ্রিস্ট ধর্মের মহিমা প্রচারমূলক পত্রিকা। প্রশ্ন 4, ব্রাহ্মণ সেবধি পত্রিকাটি কে প্রকাশ করেন? কবে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়? সেবধি বানান আগে আছে ধয় দীর্ঘই, আর এখানে আছে ধয় রস্বই। উত্তর, রামমোহন রায় ব্রাহ্মণ সেবধি পত্রিকাটি প্রকাশ করেন। প্যারা, পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1821 খ্রিস্টাব্দে। প্রশ্ন 5, সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার বৈশিষ্ট্য কী ছিল? উত্তর, সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। প্যারা, সমাচার চন্দ্রিকা পত্রিকাটির বৈশিষ্ট্য ছিল এটি রক্ষণশীল হিন্দুদের মুখপত্র। রামমোহন রায়ের সতীদাহ প্রথা রদ করার আন্দোলনের তীব্র বিরোধিতা করা হয় এই পত্রিকার মাধ্যমে। প্রশ্ন 6, ভারতীয় ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? এটি কে সম্পাদনা করেছিলেন? উত্তর, ভারতীয় ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র হল সংবাদ প্রভাকর। প্যারা, পত্রিকাটি সম্পাদনা করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। প্রশ্ন 7,
19 শতকের প্রথমার্ধে বিজ্ঞান বিষয়ক দুটি পত্রিকা কি? পত্রিকা দুটির প্রকাশকাল উল্লেখ করো। উত্তর: 19 শতকের প্রথমার্ধে বিজ্ঞান বিষয়ক দুটি উল্লেখযোগ্য পত্রিকা হল জ্ঞানোদয় এবং বিজ্ঞান সেবধি। প্যারা। 1831 খ্রিস্টাব্দে রামচন্দ্র মিত্রের সম্পাদনায় প্রকাশিত হয় জ্ঞানোদয় পত্রিকা। সেখানে পুরাবৃত্ত, জীবনচরিতের পাশাপাশি প্রাণী বৃত্তান্ত এবং বিজ্ঞান বিষয়ে নানা প্রবন্ধ প্রকাশিত হতো। অন্যদিকে 1832 খ্রিস্টাব্দে শুধু বিজ্ঞান চর্চার জন্য প্রকাশিত হয় বিজ্ঞান সেবধি। পৃষ্ঠা 113। প্রশ্ন 8। তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কবে? আর কার সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়েছিল? উত্তর: 1843 খ্রিস্টাব্দের 16ই আগস্ট তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। প্যারা। অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। প্রশ্ন 9। বাংলা ভাষার প্রথম সচিত্র মাসিক পত্রিকাটি। প্রশ্ন 9। বাংলা ভাষার প্রথম সচিত্র মাসিক পত্রিকা কি? পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল? উত্তর: বাংলা ভাষার প্রথম সচিত্র মাসিক পত্রিকাটি হল বিবিধার্থ সংগ্রহ। প্যারা। রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1851 খ্রিস্টাব্দে। প্রশ্ন 10। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? কোন কোন সামাজিক বিষয়ে পত্রিকাটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল? উত্তর: সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। দয়বাফলা আকার বয়শূন্য র কয়াকার দন্তের নয়াকার থ। দ্বারকানাথ। প্যারা। কৃষকদের সচেতন করা, নীলকরদের অত্যাচারের প্রতিবাদ, বিধবা বিবাহকে সমর্থন, স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক বিষয়ে এই পত্রিকা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। প্রশ্ন 11। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়? প্রথম প্রকাশের সময় পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তর: বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। প্যারা। প্রথম প্রকাশের সময় পত্রিকাটির সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন 12। ভারতী পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়? এই পত্রিকা প্রকাশের ক্ষেত্রে মূল অবদান কার ছিল? উত্তর: ভারতী পত্রিকাটি প্রথম 1877 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্যারা। এই পত্রিকা প্রকাশের ক্ষেত্রে মূল অবদান ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের। প্রশ্ন 13। ইউরোপ যাত্রী ডায়েরি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর: ইউরোপ যাত্রী ডায়েরি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। প্যারা। সাধনা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 14। প্রবাসী কী ধরনের পত্রিকা ছিল? এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর: প্রবাসী ছিল মাসিক পত্রিকা, যেখানে রাজনীতি, সমাজনীতি, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য ইত্যাদি বিষয়ে নানা প্রবন্ধ প্রকাশিত হতো। প্যারা। প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। প্রশ্ন 15। ভারতবর্ষ পত্রিকাটি প্রথম কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? পরবর্তীকালে কে এই পত্রিকাটি সম্পাদনা করেন? উত্তর: ভারতবর্ষ পত্রিকাটি প্রথমে 1913 খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রলাল রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। প্যারা। পরবর্তীকালে দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুর পর এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন জলধর সেন। প্রশ্ন 16। যমুনা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকাটি কেন খ্যাতি লাভ করেছিল? উত্তর: যমুনা পত্রিকার সম্পাদক ছিলেন ধীরেন্দ্রনাথ পাল। প্যারা।
শরৎচন্দ্রের বহু বিখ্যাত রচনা যেমন রামের সুমতি, চন্দ্রনাথ, নিষ্কৃতি, পরিণীতা, নারীর মূল্য ইত্যাদি প্রকাশের কারণে এই পত্রিকা খ্যাতি লাভ করেছিল। প্রশ্ন 17, বাংলা সাহিত্যে চলিত রীতি প্রয়োগের ক্ষেত্রে কোন পত্রিকার অবদান সবথেকে গুরুত্বপূর্ণ? পত্রিকাটি কবে প্রকাশিত হয়? উত্তর, বাংলা সাহিত্যে চলিত রীতি প্রয়োগের ক্ষেত্রে সবুজপত্র পত্রিকার অবদান সবথেকে গুরুত্বপূর্ণ। প্যারা 1914 খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। প্রশ্ন 18, সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকাটির কি নাম ছিল? এই পত্রিকার প্রধান উদ্দেশ্য কি ছিল? উত্তর, সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকাটির নাম ছিল শনিবারের চিঠি। প্যারা শনিবারের চিঠি মূলত দুটি উদ্দেশ্যকে বিশেষ গুরুত্ব দিয়েছিল। প্রথমত কল্লোল পত্রিকা এবং তার লেখক গোষ্ঠীর বিরোধিতা, দ্বিতীয়ত রবীন্দ্র বিরোধিতা। প্রশ্ন 19, কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন কারা? এই পত্রিকার সঙ্গে অন্য কোন পত্রিকার ভাবনা চিন্তার সাদৃশ্য লক্ষ্য করা যায়? উত্তর, কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়। প্যারা আদর্শের দিক থেকে কল্লোল পত্রিকার সঙ্গে কালিকলম পত্রিকার সাদৃশ্য লক্ষ্য করা যায়। প্রশ্ন 20, প্রগতি পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়? এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, প্রগতি পত্রিকা 1927 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। প্যারা এই পত্রিকার সম্পাদক ছিলেন অজিত দত্ত। প্রশ্ন 21, বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম কি ছিল? পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়? উত্তর, বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম ছিল কবিতা। প্যারা পত্রিকাটি 1935 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। প্রশ্ন 22, দেশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়? উত্তর, দেশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ মজুমদার। প্যারা 1933 খ্রিস্টাব্দে দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। পৃষ্ঠা 114, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2। প্রশ্ন মান 3। উত্তর 1, দিগদর্শন থেকে সমাচার চন্দ্রিকা পর্যন্ত বাংলা সাময়িক পত্রের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। উত্তর, বাংলা ভাষায় মুদ্রিত ও প্রকাশিত প্রথম পত্রিকা দিগদর্শন, দয়হস্যই গয়হসন্ত দ তালব শয়রেফ দন্তের ন, এপ্রিল 1818 খ্রিস্টাব্দ। শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত এই পত্রিকাটির সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। 1818 খ্রিস্টাব্দের 14ই মে হরচন্দ্র রায় ও গঙ্গাকিশোর ভট্টাচার্যের উদ্যোগে প্রকাশিত হয় বাঙ্গাল গেজেটি। বাঙালির উদ্যোগে প্রকাশিত প্রথম সংবাদপত্র এটি। ওই একই বছরে 23শে মে জন ক্লার্ক মার্শম্যানের উদ্যোগে প্রকাশিত হয় সমাচার দর্পণ পত্রিকাটি, যেটি মূলত মিশনারিদের উদ্যোগে খ্রিস্ট ধর্মের মহিমা প্রচারমূলক পত্রিকা। রামমোহন রায় 1821 খ্রিস্টাব্দে প্রকাশ করেন ব্রাহ্মণ সেবধি নামে একটি মাসিক পত্রিকা। ওই একই বছরে ডিসেম্বর মাসে তিনি একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন, যার নাম সংবাদ দন্তের স ময়বফলা আকার দ, সংবাদ কৌমুদী। এটি ছিল ব্রাহ্ম সমাজের মুখপত্র। ধর্ম ও রাষ্ট্রবিজ্ঞান, দেশ বিদেশের খবর ইত্যাদি নানা বিষয় এখানে প্রকাশিত হতো। এই পত্রিকা প্রকাশে রামমোহনের সঙ্গী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মত পার্থক্যের কারণে 1822 খ্রিস্টাব্দের মার্চ মাসে নিজে প্রকাশ করেন সমাচার চন্দ্রিকা, যেটি রক্ষণশীল হিন্দুদের মুখপাত্র ছিল। এই পত্রিকায় রামমোহনের সতীদাহ নিবারণের প্রচেষ্টার বিরোধিতা করা হয়।
প্রশ্ন 2, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সংবাদ প্রভাকরের গুরুত্ব আলোচনা করো। উত্তর, 1831 খ্রিস্টাব্দে কবি ঈশ্বর গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশিত হয়। 1832 খ্রিস্টাব্দের 25শে মের পরে সাময়িকভাবে এই পত্রিকা প্রকাশ বন্ধ হয়। 1836 খ্রিস্টাব্দে পত্রিকাটির পুনঃ প্রকাশ ঘটে। পত্রিকাটির প্রথমে সাপ্তাহিক, পরে সপ্তাহে 3 বার এবং 1839 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। ভারতীয় ভাষায় প্রথম দৈনিক পত্রিকা এটি। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখকদের আত্মপ্রকাশ ঘটেছে সংবাদ প্রভাকরের পাতায়। ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, রামনিধি গুপ্তর মতো কবিদের জীবনী এবং সৃষ্টিকর্মের সন্ধান করেছে এই পত্রিকা। পাশাপাশি নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষে সওয়াল করেছে এই পত্রিকা। বাংলার নবজাগরণ ও নীল বিদ্রোহের প্রতি মানুষের সহানুভূতিশীল করে তোলার ক্ষেত্রে এই সংবাদপত্র বিশেষ ভূমিকা নিয়েছিল। এই পত্রিকার উদ্যোগে কালজয়ী, আবার পড়ছি, এই পত্রিকার উদ্যোগে কালেজিও, কয়াকার লয়কার বর্গীয় জয় দীর্ঘই অন্তস্থ অ, কালেজিও কবিতা যুদ্ধ এক উল্লেখযোগ্য ও স্মরণীয় আয়োজন হয়ে আছে। প্রশ্ন 3, জ্ঞানান্বেষণ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এই পত্রিকাটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। উত্তর, জ্ঞানান্বেষণ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। প্যারা, 1831 খ্রিস্টাব্দে প্রকাশিত জ্ঞানান্বেষণ ছিল ইয়ং বেঙ্গল সম্প্রদায়ের মুখপত্র এবং সাপ্তাহিক পত্রিকা। প্রথম যুগে লেখক তালিকায় ছিলেন প্যারীচাঁদ মিত্র, গোবিন্দচন্দ্র বসাক, রামগোপাল ঘোষ, কিশোরীচাঁদ মিত্র প্রমুখ। দক্ষিণারঞ্জনের পরে এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন রসিককৃষ্ণ মল্লিক এবং মাধবচন্দ্র মল্লিক। 1833 খ্রিস্টাব্দের সূচনা থেকে এই পত্রিকার ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়। এই পত্রিকায় প্রকাশিত লেখাগুলি ছিল প্রগতিশীল চিন্তা চেতনার বাহক। 1840 খ্রিস্টাব্দে জ্ঞানান্বেষণ পত্রিকাটির প্রকাশ বন্ধ হয়ে যায়। প্রশ্ন 4, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। উত্তর, 1943 খ্রিস্টাব্দে 16 আগস্ট মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে এবং অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা। সত্যেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ঠাকুরবাড়ির বিখ্যাত ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন। তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসেবে পৌত্তলিকতা, অবতার তত্ত্ব ইত্যাদির বিরুদ্ধে ব্রাহ্মধর্মের মূল আদর্শ তুলে ধরতেই এই পত্রিকার পরিকল্পনা করা হয়। কিন্তু অক্ষয় কুমারের সুযোগ্য পরিচালনায় সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, সমাজনীতি, রাজনীতি ইত্যাদি নানা বিষয়ে মননশীল প্রবন্ধ চর্চার ক্ষেত্র হয়ে ওঠে এই পত্রিকা। জ্ঞান বিজ্ঞান চর্চার সঙ্গে ইউরোপীয় সংস্কৃতি ও মননের সংযোগ তৈরি করা এই পত্রিকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। পত্রিকার লেখক গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, রাজেন্দ্রলাল মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু প্রমুখ। প্রশ্ন 5, বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন? এই পত্রিকাটি সম্পর্কে যা জানো লেখো। উত্তর, বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন রাজেন্দ্রলাল মিত্র। প্যারা, 1851 খ্রিস্টাব্দে ঐতিহাসিক রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় যে বিবিধার্থ সংগ্রহ পত্রিকা
প্রকাশিত হয় তার আদর্শ ছিল বিলিতি পেনি ম্যাগাজিন। এটি ছিল বাংলা ভাষায় প্রথম সচিত্র মাসিক পত্রিকা। এই পত্রিকাতেই মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্যের প্রথম সর্গ প্রকাশিত হয়। মনীষীদের জীবন কথা, তীর্থক্ষেত্র পরিচিতি থেকে ব্যবসা বাণিজ্য, সাহিত্য সমালোচনা ইত্যাদি বিবিধ বিষয়ের চর্চা হতো এই পত্রিকায়। লেখক তালিকায় ছিলেন ক্ষেত্রমোহন ভট্টাচার্য, কালীপ্রসন্ন সিংহ, সত্যেন্দ্রনাথ ঠাকুর, শ্রীপতি মুখোপাধ্যায় প্রমুখ। রবীন্দ্রনাথ তাঁর জীবন স্মৃতিতে এই পত্রিকার স্মৃতি লিখে রেখে গিয়েছেন। রাজেন্দ্রলাল মিত্রের পরে কালীপ্রসন্ন সিংহ এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন। পৃষ্ঠা ১১৫। প্রশ্ন ৬। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শনের গুরুত্ব আলোচনা করো। উত্তর: 1872 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকা। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিষয়ে মননশীল প্রবন্ধের আধার ছিল বঙ্গদর্শন। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন, বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুঠ করিয়া লইল। চন্দ্রনাথ বসু, দীনবন্ধু মিত্র, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, চন্দ্রশেখর মুখোপাধ্যায় প্রমুখ ছিলেন লেখক গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য। বঙ্কিমচন্দ্রের পরে তাঁর অগ্রজ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীশচন্দ্র মজুমদার বঙ্গদর্শন সম্পাদনা করেন। বঙ্গদর্শনের পাতাতেই বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ, ইন্দিরা, চন্দ্রশেখর, রাধারানী, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি উপন্যাস এবং মুচিরাম গুড়ের জীবনচরিত, কমলাকান্তের দপ্তর ইত্যাদি রচনা প্রকাশ পেয়েছে। আনন্দমঠ উপন্যাস ও বন্দে মাতরম স্তোত্র এখানে প্রকাশিত হয়েছিল। প্রশ্ন ৭। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ঠাকুরবাড়ির পত্রিকা ভারতীর অবদান আলোচনা করো। উত্তর: 1877 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্যই ছিল ঠাকুরবাড়ির সদস্যদের সৃজনশীলতার আত্মপ্রকাশ ঘটানো। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। দয় বফলা রস্যই বর্গীয় জয় একার দন্তের নয় দয় রফলা। দ্বিজেন্দ্রনাথ। যদিও পত্রিকা প্রকাশে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বর্গীয় জয় জফলা ওকার তয়হস্যই বয়শূন্য রয়হস্যই দন্তের নয় দয় রফলা, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে স্বর্ণকুমারী দেবী, হিরণময়ী দেবী, সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মণিলাল গঙ্গোপাধ্যায় প্রমুখ এই পত্রিকার সম্পাদনা করেন। ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, রম্যরচনা, গ্রন্থ সমালোচনা ইত্যাদিতে সমৃদ্ধ এই পত্রিকা বাংলা গদ্যরীতির বিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। কিশোর রবীন্দ্রনাথের মেঘনাদবধ কাব্যর তীর্যক সমালোচনা, যাকে রবীন্দ্রনাথ পরবর্তীকালে বলেছেন অল্প বয়সের স্পর্ধা এবং নিজেকে অমর করিয়া তুলিবার সর্বাপেক্ষা সুলভ উপায় অন্বেষণ, তা ভারতী পত্রিকাতেই প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের কবি কাহিনীর প্রকাশ স্থানও ছিল এই পত্রিকা। প্রশ্ন ৮। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ঠাকুরবাড়ির পত্রিকা সাধনার ভূমিকা আলোচনা করো। উত্তর: সাধনা পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটেছিল 1891 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ এই পত্রিকার প্রধান স্তম্ভ ছিলেন। চতুর্থ বছরে রবীন্দ্রনাথ পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব নেন, যদিও তার 1 বছর পরেই সাধনার প্রকাশ বন্ধ হয়ে যায়। সাহিত্য, সঙ্গীত, শিল্প, দর্শন, রাজনীতি কেন্দ্রিক সমস্ত ধরনের রচনাই সাধনাতে মুদ্রিত হতো। মূলত ঠাকুর পরিবারের সদস্যরাই ছিলেন এই পত্রিকার লেখক। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বলেন্দ্রনাথ, সুধীন্দ্রনাথ,
ঋতেন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সোনাত্তরী, চিত্রা, কথা ও কাহিনীর কবিতাসমূহ, খোকাবাবুর প্রত্যাবর্তন, সম্পত্তির সমর্পণ, কঙ্কাল, একটি আষাঢ়ে গল্প, জীবিত ও মৃত, আপদ, ক্ষুধিত পাষাণ ইত্যাদি গল্পগুচ্ছের অসংখ্য গল্পের প্রথম প্রকাশ হয়েছিল সাধনায়। ইউরোপ যাত্রী ডায়েরিও এই পত্রিকায় প্রকাশিত হয়। প্রশ্ন 9, প্রবাসী পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকার গুরুত্ব আলোচনা করো। উত্তর, প্রবাসী পত্রিকাটি 1901 খ্রিস্টাব্দে এলাহাবাদ থেকে প্রকাশিত হয়। প্যারা, রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকাটি ছিল বিংশ শতাব্দীর সূচনা পর্বে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সাময়িক পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো লেখকরা এখানে নিয়মিত লিখতেন। রাজনীতি, সমাজনীতি, সঙ্গীত, দর্শন, চিত্রকলা ইত্যাদি বিষয়ে মননশীল প্রবন্ধ এখানে প্রকাশিত হতো। উচ্চমানের দেশি বিদেশি চিত্রকলা এবং ভাস্কর্যের ছবির মুদ্রণ ছিল এই পত্রিকার আরেকটি বিশেষত্ব। অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু প্রমুখের শিল্পী সত্তার বিকাশ ঘটেছিল প্রবাসী পত্রিকাতেই। রবীন্দ্রনাথের বহু স্মরণীয় রচনা প্রথম প্রবাসীতে প্রকাশিত হয়। তার মধ্যে রয়েছে গোরা, চোখের বালি, ঘরে বাইরে, শেষের কবিতা প্রভৃতি উপন্যাস, অচলায়তন, রক্তকরবী, মুক্তধারা প্রভৃতি নাটক, জীবন স্মৃতি, পশ্চিম যাত্রীর ডায়েরি ইত্যাদি। প্রশ্ন 10, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ভারতবর্ষ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। উত্তর, বিংশ শতকে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ভারতবর্ষ পত্রিকাটির বিশেষ গুরুত্ব রয়েছে। 1913 খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রলাল রায়ের সম্পাদনায় সচিত্র মাসিক পত্রিকা হিসেবে ভারতবর্ষ প্রকাশিত হয়। দ্বিজেন্দ্রলালের মৃত্যুর পরে জলধর সেন এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জাসিম উদ্দিন এই পত্রিকায় নিয়মিত লিখতেন। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদারের প্রবন্ধ এই পত্রিকায় প্রকাশিত হয়। শরৎচন্দ্রের দেবদাস, দেনা পাওনা, দত্তা ইত্যাদি উপন্যাস ভারতবর্ষ পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়। প্রশ্ন 11, সবুজপত্র পত্রিকার সম্পাদকের ছদ্মনাম কী ছিল? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্রের গুরুত্ব আলোচনা করো। উত্তর, সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল, বৈদীর্ঘই বয়শূন্যর বল। প্যারা, বাংলা সংবাদপত্রের ইতিহাসে সবুজপত্রের গুরুত্ব ছিল সাধু রীতি পরিত্যাগ করে চলিত ভাষার ওপরে গুরুত্ব প্রদান। এই পত্রিকাকে কেন্দ্র করে একটা নতুন সাহিত্যিক গোষ্ঠী তৈরি হয়, যার মধ্যে উল্লেখযোগ্য অতুল চন্দ্রগুপ্ত, কিরণ শঙ্কর রায়, ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ। রবীন্দ্রনাথ এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সবুজের অভিযান কবিতা, অপরিচিতা, হৈমন্তী ইত্যাদি গল্প, 4 অধ্যায় উপন্যাস ইত্যাদি এই পত্রিকায় প্রকাশিত হয়। পৃষ্ঠা 116। বর্ণনাধর্মী প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1, বাংলা সাহিত্যে কল্লোল পত্রিকার অবদান আলোচনা করো। উত্তর, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ঔপনিবেশিক ভারতবর্ষে যখন যুব মনে তীব্র হচ্ছে হতাশা এবং গ্লানিবোধ, সেই সময়ে কল্লোল পত্রিকার আত্মপ্রকাশ। 1923 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই পত্রিকায় সমকালীন যুব মনের যে বিদ্রোহ ও ক্ষোভ, তার বিচ্ছুরণ ঘটেছিল। সেই যুগ যন্ত্রণার প্রকাশ ঘটানোর জন্য তারা প্রকাশ্যে রবীন্দ্র ভাবাদর্শ থেকে সরে আসার ঘোষণা করেছিলেন। প্রেমেন্দ্র মিত্র, মোহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু, অচিন্ত কুমার সেনগুপ্ত, নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত,
শৈলজানন্দ মুখোপাধ্যায়, মনীষ ঘটক প্রমুখ কবি সাহিত্যিক কল্লোল পত্রিকায় নিয়মিত লিখতেন। প্রশ্ন 2, বাংলা সাহিত্যে পরিচয় পত্রিকার অবদান বিষয়ে সংক্ষেপে লেখো। উত্তর: সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় 1931 খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকা প্রকাশিত হয়। পরিচয় পত্রিকার লক্ষ্য ছিল সাম্যবাদী চিন্তা চেতনার বিস্তার ঘটানো। সেই উদ্দেশ্যে প্রগতিশীল সাহিত্য চর্চা এই পত্রিকার বিষয় হয়। দুর্ভিক্ষ, দেশভাগ এবং স্বাধীনতার সময়ের উত্তাল আবহাওয়া পরিচয়ের মনন চর্চাকে প্রভাবিত করেছিল। নীরেন্দ্রনাথ রায়, বুদ্ধদেব বসু, ধৈর্যটিপ্রসাদ মুখোপাধ্যায়, সমর সেন প্রমুখ এই পত্রিকায় লিখেছেন। সুধীন্দ্রনাথের পরবর্তীকালে গোপাল হালদার, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন। প্রশ্ন 3, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে কালি কলম, প্রগতি এবং কবিতা পত্রিকার অবদান সংক্ষেপে লেখো। উত্তর: প্রেমেন্দ্র মিত্র এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সম্পাদনায় 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কালি কলম পত্রিকা। সমকালীন বিখ্যাত পত্রিকা কল্লোলের সঙ্গে এর আদর্শগত মিল ছিল। সম্পাদকদ্বয় ছাড়াও মোহিতলাল মজুমদার, নজরুল ইসলাম, জগদীশ গুপ্ত, প্রমথনাথ বিশি ছিলেন লেখক তালিকায়। প্যারা: প্রগতি পত্রিকার 1927 খ্রিস্টাব্দ সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু, অজিত দত্ত। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, অচিন্ত কুমার সেনগুপ্ত, মনীষ দীর্ঘই তালবস্য, মনীষ ঘটক, পরিমল রায় প্রমুখের লেখা নিয়মিত এই পত্রিকায় প্রকাশিত হতো। মাত্র 2 বছর চলার পরে আর্থিক অনটনের কারণে প্রগতির প্রকাশ বন্ধ হয়ে যায়। প্যারা: প্রগতির ব্যর্থতার পরে 1935 খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় প্রকাশিত হয় কবিতা পত্রিকা। রবীন্দ্রনাথের লেখাকে এই পর্যায়ে শিরোধার্য করা হয়। জীবনানন্দ, সমর সেন, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত প্রমুখ ছিলেন লেখক তালিকায়। অধ্যায়টি এখানেই শেষ হলো। পরের ফাইলে পড়া হবে বাংলা গদ্য প্রবন্ধের ধারা, পৃষ্ঠা 117।